আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের লেকচার 2তে এসেছি। লেকচার 1-এ আমরা পরিসংখ্যানের বেসিক্স বিষয়গুলো দেখেছিলাম। তার মধ্যে কি কি ছিল? তার মধ্যে ছিল পরিসংখ্যান কি, পরিসংখ্যানের তথ্য উপাত্ত কি, এবং বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্তকে কিভাবে ঊর্ধ্বক্রম ও অধক্রমে সাজাইতে হয়, এবং অবিন্যস্ত উপাত্তকে গণসংখ্যা সারণীতে কিভাবে উপস্থাপন করতে হয়, এগুলো আমরা লেকচার 1-এ দেখেছিলাম। আজকে আমাদের লেকচার 2, এখানে আমরা দেখব গড় নির্ণয়। তো আজকের লেকচারে আমরা গড় নির্ণয় সবকিছুই কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো গড় নির্ণয়ের জন্য যে সূত্রগুলো তোমার জানা প্রয়োজন সেগুলো এক নজর আমরা দেখে নেই। তো গত লেকচারে আমরা 1, 2, 3 এই 3টা সূত্রের ব্যবহার অলরেডি দেখছি। আজকের লেকচারে আমরা পরবর্তী এই 4 নাম্বার সূত্র, 5 নাম্বার, 6, 7, 8 এই সূত্রগুলোর ব্যবহার দেখব, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সূত্রটা, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র। কেননা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় প্রত্যেকবারই আসে প্রায়, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা মেন লেকচারে চলে যাই। তো লেকচার 2 দেখো, প্রথম টপিকের নাম কি? সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার উত্তর নিচে দেখো দেওয়া আছে, বলতেছে অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। আবার অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে বলে কেন্দ্রীয় প্রবণতা। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার বইয়ের সংজ্ঞা। যদি পরীক্ষায় আসে তুমি এটাই লিখবা। তবে এখান থেকে কেন্দ্রীয় প্রবণতাটাকে বোঝা একটু কঠিন। তো কেন্দ্রীয় প্রবণতা যদি সহজ ভাষায় বলি, এটা একটা নির্দিষ্ট মান। এই মানটা কি? তুমি যদি এই মানটা জানো তাহলে এই মানের সাপেক্ষে পরিসংখ্যান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবা। আর এই মানটা নির্ণয় করতে হয় 3 উপায়। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো গড়, মধ্যক, প্রচুরক। তো এগুলোর মাধ্যমে যে মানটা পাওয়া যায় ওইটাই হচ্ছে সেই নির্দিষ্ট মান, যে মানের সাপেক্ষে তুমি পরিসংখ্যান সম্পর্কে ধারণা পাবা। আর পরিসংখ্যানের উপাত্তগুলোর এই মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলে কেন্দ্রীয় প্রবণতা। এখনো হয়তো জিনিসটা বুঝলা না, আমরা একটা সহজ উদাহরণ দিই। ধরো তোমাকে বললাম তোমার গত 7 দিনের টিফিন টাইমের খরচের একটা পরিসংখ্যান বানাও। তুমি কি বলবা? তোমরা বললা যে প্রথম দিন আমার 20 টাকা খরচ, তারপরে দিন 10 টাকা, তারপরে 18, তারপরে আবার 10 টাকা, তারপরে ধরো 25, আবার ধরো 10 টাকা, তারপরে দিন ধরো 7 টাকা। কয়দিন হলো? 3, 6, 7, ঠিক আছে। এটি ধরো তোমার গত 7 দিনের টিফিন টাইমের খরচের একটা পরিসংখ্যান। এখন এখান থেকে বললাম তুমি গড়ে কয় টাকা করে খরচ করো প্রতিদিন, এটা বের করো। তো এটা বের করার উপায় কি? পরিসংখ্যানের সবগুলো উপাত্তকে যোগ করে যতগুলো উপাত্ত মানে যতগুলো সংখ্যা আছে তত দ্বারা ভাগ করতে হবে। তাহলে খরচে দেখে কি আসে? তাহলে 20 প্লাস 10 প্লাস 18 প্লাস 10 প্লাস 25 প্লাস 10 প্লাস 7, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা নিজেরা একটু করে দেখো। আমার আসে 100, তো 100কে ভাগ করতে হবে কতগুলো উপাত্ত আছে? 7টা, 7 দ্বারা। তাহলে আমার অ্যান্সার আসে, দেখো গড় নির্ণয়ের অ্যান্সার আসে গড় 14.29। আচ্ছা, এখানে আসন্ন মান নেই, মানে 3 নাম্বার ঘরে 5 বা 5-এর বড় হইলে আগের ঘরে 1 বাড়াইতে হয়। আমাদের 2.28 আসছিল, আমরা 29 নিলাম। আচ্ছা, এটা আমাদের গড়। এই মানটা কি বলতেছে? এই মানটা বলতেছে যে তুমি প্রতিদিন গড়ে 14 টাকা 29 পয়সা করে খরচ করো, ঠিক আছে? আচ্ছা, মাঝে মধ্যে তোমার এর থেকে বেশিও খরচ হয়, মাঝে মধ্যে এর থেকে কম খরচ হয়, তবে গড়ে খরচ করো কত? 14 টাকা 29 পয়সা। আচ্ছা, তারপরে যদি বলি এখান থেকে তুমি মধ্যক বের করো। মধ্যক কেমনে বের করবা? উপাত্তগুলাকে যে কোনো একটা ক্রমে সাজাই দিবা। মধ্যক মানে মাঝখানের মান, সহজ কথায় যদি বলি। তাহলে উপাত্তগুলোকে সাজানো তো তুমি পারোই, যে কোনো একটা ক্রমে সাজাইতে পারো, ঊর্ধ্বক্রম বা অধক্রম। গত লেকচারে দেখছো
যদি ওই লেকচার না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। তাহলে প্রথমে লিখবা কি 7, আমরা ঊর্ধ্বক্রমে সাজাই ছোট থেকে বড়। 7, তারপরে 10, 10 আছে কয়বার? 3 বার। তারপরে কত? 18, তারপরে 20, তারপর 25। ওকে, তাহলে উপাত্তগুলো সাজাইলাম। এখন যদি বলি এখন এই উপাত্তগুলোর মাঝখানে মানটা কি, তুমি বলবা কি? এই যে 10, এটাই না? দেখো এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে মাঝখানে এটা। তাহলে এটা হলো মধ্যক। এই মধ্যক যদি তুমি জানতা তাহলে পরিসংখ্যান সম্পর্কে কি বলতে পারতা? যে বলতা যে মাঝে মধ্যে এর থেকে আমার বেশি খরচ, এদিকে গেলে বেশি খরচ, উপরের দিকে গেলে, আর এদিকে আসলে কি আমার কম খরচ। তার মানে এই সংখ্যা জানলে তুমি বলতে পারতা মাঝে মধ্যে এই এই 10 টাকার বেশি খরচ হয়, মাঝে মধ্যে আমার এই 10 টাকার কম খরচ হয়। মানে এই সংখ্যা জানলে পরিসংখ্যানের একটা বৈশিষ্ট্য তুমি বলতে পারতেছ, মানে পরিসংখ্যানের উপাত্তগুলোর বৈশিষ্ট্য। তারপরে যদি বলি প্রচুরক কত? প্রচুরক মানে কি? সহজ কথায় বললে যে সংখ্যাটা প্রচুর পরিমাণে আছে বা সর্বাধিক আছে। তাহলে কে সর্বাধিক আছে? 10। তাহলে এখানে প্রচুরক হবো 10, মানে 10। তাহলে দেখো মধ্যক পাইলা তুমি 10, প্রচুরক পাইলা তুমি কি 10। এই যে তুমি সংখ্যা পড়লে একটু আগে, তোমাকে বললো না মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয়, এই যে এখানে কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হয়। তাহলে এই কেন্দ্রীয় মানগুলো হচ্ছে এই গড়, মধ্যক, প্রচুরকের মান। আর এই মান জানলে তুমি পরিসংখ্যান সম্পর্কে একটা সুন্দর ধারণা পাও, তাই না? যেরকম গড় জানলে বলতেছ মানে আমার প্রতিদিন গড়ে এই টাকা খরচ হচ্ছে, মাঝে মধ্যে এর কম, মাঝে মধ্যে এর বেশি। মধ্যক জানলে কি বলতেছ? এটা হচ্ছে সেই মান যে মানের সাপেক্ষে মাঝে মধ্যে তোমার বেশি খরচ হইতেছে, মাঝে মধ্যে কি হচ্ছে কম খরচ হইতেছে। আর প্রচুরক জানলে তুমি কি বলতে পারতাছো? তুমি বলতে পারতাছো বেশিরভাগ দিন আমার 10 টাকা খরচ, তাই না? তাহলে এই উদাহরণ থেকে তুমি কি বুঝলা? সহজ কথায় যদি বলো তাহলে কেন্দ্রীয় প্রবণতা আসলে একটা নির্দিষ্ট মানকে নির্দেশ করে, যে মানটা জানলে তুমি পরিসংখ্যান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই কেন্দ্রীয় প্রবণতার এই গড় সম্পর্কে আজকে পড়ব। ঠিক আছে? আচ্ছা, দেখো কি লেখা আছে, অ্যারিথমেটিক অ্যাভারেজ আর মিন, অর্থাৎ গাণিতিক গড়। গড় নির্ণয়ের সংজ্ঞা দেওয়া আছে উপাত্ত সমূহের মানের সমষ্টিকে যদি উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে গড় মান পাওয়া যায়। একটু আগে তো দেখলাম আমরা গড় বের করেছিলাম। তারপরে দেখা বলছে অবিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় x বার ইকুয়াল টু 1/n সামেশন xi। যে সূত্রগুলো একটু আগে তোমাদের দেখাইলাম ওইটার পিডিএফও তোমার কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে, ডাউনলোড করে নিও সূত্রের। তারপরে এই সূত্রকে আরেকটু ভিন্নভাবে লেখা যায় x বার ইকুয়াল টু সামেশন xi/n। এখানে xi বলতে বোঝায় উপাত্ত, পরিসংখ্যানে উপাত্তগুলোর মান। ঠিক আছে? আচ্ছা, এখন এই সূত্রটা কখন দিবা তোমার প্রশ্ন দেখে বুঝতে হবে। যেরকম উদাহরণ 6 দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, দশম শ্রেণীর গত 10 দিনের শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা, মানে 10 দিনে এত করে প্রতিদিন শিক্ষার্থী ছিল। তাহলে উপস্থিত, এখানে উপস্থিত হবে উপস্থিত, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার গড় নির্ণয় করো। এখন দেখো এই সূত্রটা কেন এখানে ব্যবহার করব, তুমি সবসময় মনে রাখবা যদি পরিসংখ্যানে এরকম শুধু সংখ্যা দিয়ে দেয়, সাজানো থাক বা অবিন্যস্ত থাক, অবিন্যস্ত মানে কি যেটা সাজানো নাই, যেভাবে দেখ যদি শুধু এই সংখ্যা পাও আর বলে গড় বের করো, তাহলে সূত্র আমাদের সব সময় এই সূত্রটাই। ঠিক আছে? কি বললাম? যদি পরিসংখ্যানে শুধু সংখ্যা দেয় এরকম দিয়া বলে গড় বের করো, সূত্র সব সময় এইটাই। ওকে, আচ্ছা, এই সূত্র কিভাবে কাজ করে? আচ্ছা, আরেকটু কথা বলি নাই হয়তো, এই যে চিহ্নটা এটা জানো কি? এই যেরকম করে লেখে উল্টা এম এর মতো, এটা হচ্ছে সামেশন। তার মানে সহজ কথায় সমষ্টি, আরো যদি সহজ করে বলো মানে কি যোগ। এই চিহ্ন মানে কি কোনো কিছুকে যোগ করতে হবে। আচ্ছা, আপাতত এইটুকু মনে রাখো। তাহলে দেখো এই ম্যাথটা সমাধান করতে তোমার কি কি কাজ করতে হবে। প্রথমে লিখবা উপাত্ত সমূহের সমষ্টি। তাহলে দেখো এখানে যতগুলো উপাত্ত আছে সবগুলো যোগ করে দিবা।
11 plus 13 plus 20 plus 15 plus 10 plus 17 plus 25 plus 20 plus 23 plus 9। আচ্ছা, এখন সবগুলা যোগ করে দেখো তো কত আসে। 11 plus 13 plus 20 plus 15 plus 10 plus 17 plus 25 plus 20 plus 23 plus 9 plus 23 plus 9। কি করলাম রে, একটু উল্টা লিখছি হয়তো। আচ্ছা, 25 20 23 9, ঠিক আছে। তাহলে আসে কি 163, এটা আসে না। এখন তুমি সরাসরি সূত্র লিখবা অতএব গাণিতিক গড়, বা শুধু গড় লিখলে হবে, x বার ইকুয়াল টু সামেশন এক্স আই, এক্স এর নিচে ছোট করে আই লিখবা এক্স আই বাই এন। সূত্র তুমি এটাও লিখতে পারো, এটা সেমই, কারণ ওয়ানের সাথে এই সামেশন এক্স আই গুণ হইলে উপরে সামেশন এক্স আই চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মানগুলো কিভাবে বসাবা দেখো। এখানে সামেশন এক্স আই মানে কি, সামেশন মানে সমষ্টি, এক্স আই মানে কি, এই যে একটু আগে লিখে দিছিলাম এখানে, এক্স আই মানে পরিসংখ্যানের উপাত্তগুলোর মান, এই যে মানগুলো এগুলো এক্স আই। তার মানে এই আই মানে আবার কি, আই মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, যার মান 1 2 3 4 5 এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে। এখন আই এর জায়গায় যদি আমি 1 বসাই দেই, তাহলে আসলে এই যে প্রথম মানকে বোঝায়। আই এর জায়গায় যদি 2 বসাই দেই, দ্বিতীয় মানকে বোঝায়। আই এর জায়গায় 3 বসাই দিলে তৃতীয় মানকে বোঝায়। এইভাবে চলতে থাকলে আই এর মান 10 হইলে আমাদের এই 9 কে বোঝাবে। আর এই সামেশন এক্স আই বলতে বোঝাচ্ছে যতগুলা তুমি এরকম এক্স আই পাইতেছো, মানে x1 x2 x3 যতগুলো আছে তোমার অঙ্কে, সবগুলোর যোগ করে দাও। তুমি সবগুলা যোগ করে কত পাইছো, 163। এটা হচ্ছে সামেশন এক্স আই এর মান। তো মানটা বসাই দাও 163। আর n কত, n মানে হচ্ছে পরিসংখ্যানের উপাত্তের সংখ্যা। এই পরিসংখ্যানে কতগুলো উপাত্ত ছিল গুণা দেখো, 10টা আছে। তাহলে 10 দ্বারা ভাগ করলেই অঙ্ক শেষ। তাহলে দেখো 10 দ্বারা ভাগ করি, ডিভাইডেড বাই 10, কত আসে 0.3। ওকে, এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো, যদি পরিসংখ্যান এরকম শুধু সংখ্যা দিয়ে বলে গড় বের করো, তাহলে তুমি এই সূত্র দিয়ে করবা। প্রথম কাজ কি, উপাত্তের সমষ্টি বের করবা এবং গড় লিখে সামেশন এক্স এর জায়গায় উপাত্তের সমষ্টি লিখবা, এবং কতগুলো উপাত্ত আছে, সংখ্যাগুলো কতগুলো আছে তার মান হচ্ছে n, nটা বসাই দিয়ে ভাগ করবা, অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, পরের প্রশ্নের আগে সূত্র দেওয়া আছে, শ্রেণীকৃত বা শ্রেণীবিন্যস্ত পাত্রের গাণিতিক গড় নির্ণয় সূত্র x বার ইকুয়াল টু 1/n সামেশন fi xi। আর এই সামেশন fi xi 1 এর সাথে গুণ হইলে সূত্রটা এরকম হবে, x বার ইকুয়াল টু সামেশন fi xi বাই n, সেমই সূত্র। এখন এই সূত্র দিয়ে গড় নির্ণয় করতে তোমার কি কি করতে হবে এটা একটু বুঝতে হবে, আর কখন এই সূত্র দিয়ে করবে এটাও তোমার একটু জানতে হবে। এটা কখন করবা, যখন শ্রেণীকৃত উপাত্ত থাকবে, মানে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এগুলো দেওয়া থাকবে, আর বলবে গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো, তখন তুমি এই সূত্র দিবা। আচ্ছা, এই সূত্রে এফআই মানে কি, এই সূত্রের এফআই মানে গণসংখ্যা। তাহলে গণসংখ্যাকে কি বলে, এফআই। এক্সআই মানে কি, এক্সআই মানে হচ্ছে শ্রেণী মধ্যমান, ঠিক আছে। আচ্ছা, আর এন মানে হচ্ছে গণসংখ্যার সমষ্টি। তো দেখো, এই সূত্র দিয়ে যদি ম্যাথ করতে যাও, তোমাকে একটা সারণী বানাইতে হবে। এখন ওই সারণীতে কতগুলা কলাম হবে, কতগুলা সারি হবে, এগুলো তোমার বুঝতে হবে। এটা বুঝবা কোথা থেকে, দেখো এই প্রশ্ন থেকে বুঝবা। উদাহরণ 7, এটা বইয়ের উদাহরণ 7 বলছে, নিচের কোন একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবা, এর জন্য তোমাকে ওই যে এই সূত্র দিয়ে করতে হবে গড় নির্ণয়। তাহলে দেখো, তোমার কি কি জিনিস প্রয়োজন হবে এটা বুঝতে হবে। শ্রেণীব্যাপ্তি প্রয়োজন হবে,
তাহলে এটার জন্য একটা কলাম লাগবে। তারপরে তোমার প্রয়োজন হবে কি গণসংখ্যা, এর জন্য একটা কলাম, গণসংখ্যা মানে এফআই এক্সআই বের করতে হবে, তাহলে 3টা কলাম। আর একটা বের করতে হবে কি এফআই এক্সআই, তাহলে কয়টা কলাম? 4টা কলাম। আর পরিসংখ্যানে কলাম বলতে কি বোঝায় জানো? এই যে খারাপিলে যেগুলো আছে এগুলো বলে কলাম। তাহলে আমাদের কয়টা কলাম লাগবে? 4টে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর সারি কয়টা লাগবে? সারি কয়টা লাগবে এটা তুমি প্রশ্ন দেখে বুঝতে পারবা। দেখো এখানে দেখো কতগুলা সারি আছে, সরি কলাম আছে। খারাপিলে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8টা আছে না? এই খারাপিলে থাকলে বলে কলাম। তাহলে 8টা কলাম থাকলে আমাদের সারি হবে তার থেকে একটা বেশি। তাহলে 8টা কলাম, তাহলে আমরা সারি নিব কয়টা? 9টা। আর সারি কি? এই যে পাতাইলা পিলে যেটা থাকে টাঙ্গাইল ভাষায়, এগুলো হলো সারি। তাহলে দেখো কি বুঝলাম? তাহলে একটু আগে তোমরা বললাম শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এক্সআই এফআই এক্সআই এই 4টার জন্য আমার 4টা কলাম আর সারি লাগতেছে। আমাদের এই যে গণসংখ্যা সারণীতে কলাম আছে হইলো 8টা, তাই সারি লাগবে কয়টা? একটা বেশি, 9টা। ওকে, আচ্ছা, এইটুকুই কথা সবসময় মনে রাখবা, ঠিক আছে? বলা যাব না। ওকে, এখন আমি জিনিসটা আঁকায় দেখাই। এখানে লিখবা গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। ওকে, এখন প্রথমে লিখবা হলো শ্রেণী ব্যাপ্তি। এই যে এখানে শ্রেণী ব্যাপ্তিটা আছে, এটা এখানে পাতাইলা পিলে ছিল, তুমি লিখবা খারাপ পিলে। পাতাইলা মানে কি? আনুভূমিক বরাবর ছিল, আর তুমি লিখবা কি খাড়া বরাবর বা উলম্ব বরাবর। ওকে, আচ্ছা, আমি চেষ্টা করি আমার নিজের ভাষায় বলার, যেন তোমরা একটু বোঝো। তারপরে লিখবা কি গণসংখ্যা। এখানে তুমি মধ্যমানও লিখতে পারতা। আর গণসংখ্যা কি দ্বারা প্রকাশ করে? ছোট হাতের এফ, নিচে একটা আই, সমানে সমান আই লেখা যাবে না। তারপরে কি দরকার? মধ্যমান বা শ্রেণী মধ্যমান, একই কথা। মধ্যমানকে প্রকাশ করে কি দ্বারা? এক্স, নিচে ছোট হাতের আই, নিচে লিখতে হবে কিন্তু এক্স এর সাথে না। তারপরে দরকার এফ আই এক্স আই, ওই যে বলছিলাম 4টা কলাম দরকার। এই যে 4টা জিনিস বের করতে হবে বিদায় 4টা কলাম দরকার। এখন দেখো আমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা উপর থেকে দেখে দেখে তুলব। তাহলে প্রথমে দেখো কত আছে? 25 থেকে 34, তারপরে 35 থেকে 44, 45, 54 দেখে দেখে তুলবা শুধু সিরিয়াল, ঠিক আছে? 55 থেকে 64, তারপরে 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। আচ্ছা, তারপরে গণসংখ্যা তুলো 5, 10, 15, 20, 30, 16, 4 দেখে দেখে তুলন্তি। ওকে, তারপরে কাজটা কি? মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করার সূত্র একটু আগে তোমাদের দেখাইলাম, এই যেখানে ছিল মধ্যবিন্দু বা মধ্যমান, একই কথা। সেটা হচ্ছে শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ডিভাইডেড বাই 2। এখন শ্রেণীর ঊর্ধ্বমানটা কি? ধরো এটা একটা শ্রেণী, এই যে 25 থেকে 34, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, প্রত্যেকটা এক একটা কি শ্রেণী। তো এই শ্রেণীর ঊর্ধ্বমান বলতে কি বোঝায়? এই যে 34, আর নিম্নমান মানে ছোট মান এই যে 25। বোঝা গেল? এই দুইটাকে যোগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। সহজ কথায় 2টা যোগ করো, আগে পরে কোনটা দিলে এতে সমস্যা নাই। তাহলে 25 প্লাস 30, 25 প্লাস 34, এটা ভাগ করবা কত দিয়ে? 2। যোগের ক্ষেত্রে আগে পরে কোনটা দিলে এতে সমস্যা নাই। আসে কত? 29.5। তাহলে কি বললাম? এই দুইটাকে যোগ করবা এবং 2 দ্বারা ভাগ করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আগে যেটাই দাও পরে যেটাই দাও এতে সমস্যা নাই, তবে সূত্রটা হচ্ছে ঊর্ধ্বমানের সাথে নিম্নমানে যোগ করে 2 দ্বারা ভাগ। বোঝা গেছে? আচ্ছা, এখন তারপরটা সেম, এই দুইটা মান যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে কি 35 প্লাস 44 ডিভাইডেড বাই 2,
দেখা যাচ্ছে কত আসে 39.5। তো এইভাবে বের করো, এইভাবে প্রত্যেকটা মান বের করবা, সবগুলা মান বের হবে। ঠিক আছে। আর এখানে দেখো আরেকটা শর্টকাট বইলা দিই। তুমি লক্ষ্য করবা এই শ্রেণী ব্যাপ্তিতে শ্রেণী ব্যবধান কত বা এই শ্রেণী ব্যাপ্তি কত, এই যদি না চিনো আস্তে আস্তে চিনবা। তো শ্রেণী ব্যাপ্তি মানে কি, এই যে 25 থেকে 34 এর ব্যবধান। ঠিক আছে, মানে কত ব্যাপ্তি। তাহলে এটা হিসাব করার উপায় কি, 25 সহ 34 পর্যন্ত গুণবা যদি এই কর্ণ বরাবর মিল না থাকে। ঠিক আছে, এখানকার সর্বোচ্চ মান এখানকার সর্বনিম্ন মান যদি না মিল থাকে তাহলে 25 থেকে 34 পর্যন্ত কাউন্ট করবা 25 সহ। তাহলে দেখো 25, 26, 27, 28, 29, 30, 31, 34, 32, 33, 34, তাহলে কত আসলো 10। তার মানে এখানে শ্রেণী ব্যাপ্তি কত 10। তো এখানে দেখো প্রত্যেকবার 10 করে বাড়বে, 29.5 পরে হচ্ছে 39.5, পরেরটা কি হবে 49.5, কিংবা তোমরা এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করেও বের করতে পারো। তাহলে তুমি যদি শ্রেণী ব্যাপ্তি জানতে পারো কত কত করে এই দুইটা শ্রেণীর মধ্যে ব্যাপ্তি আছে, তাহলে তুমি সহজেই কিন্তু করতে পারবা। তারপর একটা কি হবে 59.5, তারপর একটা 69.5, তারপর একটা 79.5, তারপর একটা 89.5। তুমি চাইলে প্রত্যেকটাই একবার একবার করে কইরাও বের করতে পারো। যেরকম 85 প্লাস 94 ডিভাইডেড বাই 2, দেখো আমাদের 89.5 এটা আসলো, তাই না? আচ্ছা, এখন এখানে এনটাও বের করে দাও। এন এখানে কত আসে সবগুলা যোগ করো, এন মানে গণসংখ্যার সমষ্টি, সবগুলা যোগ করে যেটা বের হবে ওটাই এন। সবগুলা গণসংখ্যার সমষ্টি করো, তাহলে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 30 প্লাস 16 প্লাস 4, ঠিক আছে 100। তাহলে এন আসলো কত 100। এখন এফআই এক্সআই বের করতে হবে। এফআই এক্সআই মানে কি, এটা বলতেছে এখান একটা এফআই এক্সআই মান বের করবা, কোথা থেকে বের করবা। দেখো এখানে এফআই আর এক্সআই বীজগণিতের নিয়মে কি হচ্ছে, এদের মধ্যে তো কোনো চিহ্ন নাই, মানে কি এরা পরস্পর কি হচ্ছে গুণ হইতাছে না, মানে এখানে গুণ দিবা না, তবে গুণ তো হচ্ছে, তাই না? তাহলে এই কাজটাই করতে হবে। দেখো এই শ্রেণীর জন্য এফআই কত 5 এবং এক্সআই কত 29.5, এই দুইটার গুণ করবা আর এই গুণফলটা এখানে বসাবা। ঠিক আছে, তাহলে দেখো কি আসে 5 ইন্টু 29.5 কত 147.5 এটা আসে। তাহলে এখানকার এফআই এক্স এর মান কি হবে, এই যে এফআই আর এই এক্স এর মানে গুণফলের সমান। তাহলে গুণ করো 10 ইন্টু 39.5 কত আসে 395 এটা আসে। তারপরে এই দুইটা গুণ করো, ক্রমান্বয়ে গুণ করে সবগুলো মান বসাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে 15 ইন্টু 49.5 আসে হলো 742.5, 742.5 এটা আসলো। তারপরে 20 ইন্টু 59.5 কত আসে 1190। তারপরে 30 ইন্টু 69.5 এটা কত আসে 2085। তারপর 16 ইন্টু 79.5 এটা আসে কত 1272। তারপরে 4 ইন্টু 89.5 কত আসে 358। এখন দেখো আমরা যে সূত্র দিয়ে অঙ্ক করতেছি ওখানে আমাদের সামেশন এফআই এক্সআই বের করতে হবে, সেটা আমরা বের করে দেই। এই যে এখানে ছোট করে লিখবা সামেশন এফআই
এক্স আই। এই সামেশন এফ আই এক্স আই মানে কি? ওই যে আই বলতে পজিটিভ ইন্টিজার 1 2 3, তাহলে তুমি যদি আই এর জায়গায় 1 বসাই দাও তাহলে f1 x1 হয়ে যাব। তাহলে f1 x1 মানে কি? এই প্রথম f1 x1 এটা, তারপরে f2 x2 মানে এই মানটা, এইভাবে যতগুলা মান আছে সবগুলারে সামেশন করে দিতে হবে। ওটা হলো সামেশন এফ আই এক্স আই। তাহলে সবগুলা যোগ করো, দেখো কত আসে। তাহলে প্রথমে আছে 147.5 প্লাস 395 প্লাস 742.5 প্লাস 1190 প্লাস 2085 প্লাস 1272 প্লাস 358, দেখো আসে 6190, এই মানটা আসে না? আচ্ছা, তাহলে দেখো আমাদের সারণীর কাজ করা শেষ, এবার আমরা গড় নির্ণয় করব। তাহলে সারণীতে কিভাবে কাজটা করলাম আবার একবার বলে দেই। আমাদের যদি এরকম একটা গণসংখ্যা সারণী দিয়া বলে গড় বের করো, তাহলে তুমি একটা সারণী বানাবা যেখানে কি দিবা, কলাম দিবা 4টে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান, এফ আই এক্স আই, এর জন্য 4টে, আর সারি দিবা কয়টা? এখানে খারাপ মিলে যে কয়টা আছে তার থেকে একটা বেশি। এখানে ছিল 8টা, আমরা দিছি 9টা। কেন দিছি? ওই যে শেষে আমাদের এন সামেশন এফ আই এক্স আই বের করার জন্য একটা বেশি প্রয়োজন হয়েছিল। আর শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এখান থেকে দেখে তুলবা, মধ্যমান বের করবা, শ্রেণীর মানগুলা ঊর্ধ্বমান নিম্নমান যোগ করে 2 দ্বারা ভাগ করে, তারপরে এই এফ আই এক্স আই গুণ করে এই মানগুলা বের করে তোমরা কি করে দিবা, যোগ করে দিলেই সামেশন এফ আই এক্স আই এর মান বের হইলো। আর এখানে এন এর মান বের হবে গণসংখ্যা সবগুলা যোগ করে। ওকে, তারপরে তুমি সূত্র লিখবা, অতএব গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু, সূত্র কি? সামেশন এফ আই এক্স আই বাই এন। এখন সামেশন এফ আই এক্স আই মানে কি? 6190, এন মানে 100। এবার ক্যালকুলেটরে ভাগ করে দাও, তাহলে অঙ্ক শেষ। 61.9, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিজেরাও করবা, আমি চেষ্টা করছি কোনো হিসাব নিকাশ যেন ভুল না হয়, তারপরেও হয়ে যাইতেই পারে। তো তোমরা নিজেরাও করবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা সঠিক অ্যান্সার। যদি এটা বইয়ের অঙ্ক, আমি উত্তর দেখে দিই। এটা বইয়ের 7 নাম্বার উদাহরণ, তাই না? বইয়ের 7 নাম্বার উদাহরণ কোথায়? এই তো পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের অঙ্কটা হয়েছে একদম কারেক্ট, এটাই আমাদের অ্যান্সার। তো চলো আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আর প্রশ্ন যদি স্পেশালি বইলা দেয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, বা সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করো, বা এটার আরো বলতে পারে কি, অনুমিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই যে অনুমিত, সহজ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি সবগুলাই একই। আর এই পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এখানে দেখো আগেরটাই ছিল এক্স আই মানে মধ্যমান, এবার কিন্তু ওইটা না, ইউআই ভিন্ন জিনিস। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি, এটা নির্ণয়ের সূত্র আছে, তোমাদের একটু পরে দেখাবো। তো এই সূত্রতে আমাদের কাজটা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠান্ডা মাথায় বুঝছো, ঠিক আছে? তাহলে আশা করা যায় একটা অঙ্ক তো তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ 2027 সালে, বা তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা, ক্লাস 10-এ আছে এখন। দেখো প্রশ্নটা উদাহরণ 8, এটা বইয়েরও উদাহরণ 8, ঠিক আছে? বই মিলাই নিও। বলছে কোন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচ সমূহ মানে 100 টাকায় হয়, তার নিচের সারণীতে দেখানো হলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, ঠিক আছে? তোমাকে বলছে এটার কি নির্ণয় করতে, গড় নির্ণয় করতে। আচ্ছা, তাহলে এটার কেমনে গড় নির্ণয় করতে বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে। তাহলে এই সূত্রটা করতে হবে। এখন দেখো এই সূত্রটা করার জন্য তোমাকে কতগুলা কলাম নিতে হবে, এবার এটা আগে ক্লিয়ার করতে হবে।
তোমাকে দেখো এফআই মানে গণসংখ্যা, আর এই শ্রেণীব্যাপ্তি মানে এখানে উৎপাদন খরচ দিছে, তো এটা লেখার জন্য একটা লাগবে গণসংখ্যা মানে এফআই লেখার জন্য একটা লাগবে, এবং এখানেও মধ্যমান বের করতে হবে মানে এক্সআই বের করতে হবে। যদিও সূত্রে এক্সআই নাই তবে দরকার আছে, তাহলে এক্সআই এর জন্য একটা, তাহলে কয়টা হলো 3টে। তারপরে দরকার ইউআই, এই যে সূত্রে ইউআই আছে না, এটা বের করতে হবে, তাহলে কয়টা হলো 4টে। তারপরে আমাদের এফআই ইউআই এই দুটার গুণফলও তো বের করতে হবে, কয়টা হলো 5টা। তাহলে এরকম গণসংখ্যা সারণী দিয়া যদি বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করো, তাহলে তুমি কলাম দিবা কয়টা মানে খারাপিলে দিবা কয়টা 5টা। এখন সারি দিবা কয়টা আগের মতোই, এখানে দেখবা কতগুলো এরকম খারাপিলে আছে, কতগুলো আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, 9টা আছে না? আচ্ছা 9টা থাকলে তুমি একটা বেশি দিবা, কয়টা 10টা দিবা। ওকে আচ্ছা একটা মুছা দেই। ওকে তাহলে 10টা সারি পাইলে আর কলাম কয়টা 5টা। আচ্ছা আমরা জিনিসটা একটা একটা লিখি। প্রথমে লাগবে এটা কি শ্রেণী ব্যাপ্তি, তারপরে তুমি গণসংখ্যা লিখতে পারো, মধ্যমান লিখতে পারো, এটা আচ্ছা মধ্যমান লিখি। মধ্যমান মানে কি এক্সআই, তারপরে লিখলা গণসংখ্যা। গণসংখ্যা কি, গণসংখ্যা হচ্ছে আমাদের এফআই। তারপরে দরকার তোমার কি ইউআই। ইউআই মানে সূত্রটা একটু দেখাই, একটু আগে তোমাদের দেখাইছি, এই যে এই যে ইউআই বের করার সূত্র, মধ্যমান মাইনাস আনুমানিক গড় ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি মানে এক্সআই মাইনাস এ বাই এইচ। ঠিক আছে, তো এক্সআই বের করবা, তার সেখান থেকে এ বাদ দিবা। এ মানে কি, এ আর একটা জিনিস, সেটা হচ্ছে এ হচ্ছে আমাদের দেখো সূত্রে ব্যাখ্যা নিচে দেওয়া আছে, এ হচ্ছে আনুমানিক গড়। আনুমানিক গড়টা কিভাবে অনুমান নির্ভর নিতে হবে সেটা আমি দেখাবো একটু পরেই। তো দেখো বলছে কি এক্সআই মধ্যমান থেকে আনুমানিক গড়কে বাদ দাও এবং তাকে ভাগ করো কি দ্বারা, এইচ দ্বারা। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। ওকে আচ্ছা তো চলো আমরা সূত্রটা লিখি। সূত্রটা কি এক্সআই মাইনাস এ বাই এইচ। তারপরে দেখো আমাদের এফআই ইউআই এটাও বের করতে হবে, এই যে এফআই তারপরে ইউআই। ওকে তাহলে প্রথম কাজ তোমরা জানো কি করতে হবে বলেছে দেখি, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেখে দেখে তুলতে হবে। তাহলে দেখা যাচ্ছে শ্রেণীব্যাপ্তি কত আছে 2 থেকে 6, তারপরে 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, তারপরে 22 থেকে 26, 26 থেকে 30, তারপরে দেখা 30 থেকে 36, তাই না? 26 থেকে 30, তারপর 34। আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে নিও, এখানে একটু হেডিং দিয়ে নিবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী বা সারণী যে কোনো একটা লিখলে হয়েছে, সমস্যা নাই। এই কথা লেখার পর জিনিসগুলো লিখবা, তারপরে গণসংখ্যাগুলো তুলো। গণসংখ্যা কত 1 9 21 47 52 36 19 3। আচ্ছা তারপর মধ্যমান বের করতে হবে। মধ্যমান বের করার সূত্র কি ছিল, ঊর্ধ্বমান যোগ নিম্নমান ডিভাইডেড বাই 2, কিংবা 2 যোগ তুমি যদি নিম্নমান যোগ ঊর্ধ্বমান দাও তাও সমস্যা নাই, যোগের ক্ষেত্রে আগে পরে সমস্যা নাই। তাহলে 2 + 6 তাকে ডিভাইডেড করতে হবে কি দ্বারা, 2 দ্বারা, কত আসে 4। এটাও ক্যালকুলেটর করলাম আল্লাহ যাই হোক, তারপর একটা কত আসবে দেখো তো, 6 + 10 ডিভাইডেড বাই 2 কত আসলো 8। দেখো এখান থেকে কি বুঝলা, 4 থেকে কত বাড়ছে 4 বাড়ছে 8, তাহলে পরেরটা কত হবে 4 বাড়লে 12, তারপরেরটা 16, তারপরেরটা 20, তারপরেরটা 24, তারপরেরটা 28, তারপরেরটা কি
32। এটা একটু চেক করে দেখো সব ঠিক আছে নাকি। 30 প্লাস 34 ডিভাইডেড বাই 2, 32 আসলো। তাহলে দেখো দুইটা বের করলেই তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা কত করে বাড়তেছে, ঠিক আছে, সেই হিসাবে লিখে দিলে হবে, কিংবা তুমি সবগুলো যোগ করে করে 2 দ্বারা ভাগ করে করবা, সমস্যা নাই। এখন দেখো xi মাইনাস a বাই এইচ এই মানটা বের করতে হবে। এর জন্য দেখো এ দরকার, এটা কোথায় পাবা? এটা হচ্ছে এই যে মধ্যমান, এই মধ্যমানের একটা মান ধরতে হবে, এটা আনুমানিক গড়। দেখো এখানে সবগুলো কিন্তু এই শ্রেণীর গড়ই, কিন্তু দুইটা সংখ্যারে যোগ করছো 2 দ্বারা ভাগ করছো, গড়ই তো। এখান থেকে একটা এ ধরতে হবে, মানে এ কোনটারে ধরবা? তুমি এ যারাই ধরো অঙ্ক অ্যান্সার মিলবো। তবে গতানুগতিক নিয়ম অনুযায়ী আমরা যেভাবে করি সেটা হচ্ছে মাঝখানের মানটা নিই। তাহলে দেখো এখানে কয়টা শ্রেণী আছে? 1 1 2 3 4 5 6 7 8। তাহলে মাঝখানে কসেকেরা আছে? মাঝখানে 16 আর 20 আছে না? এই 16 আর 20-এর উপরে 3টা, নিচে 3টা, তাহলে এই দুইটা যে কোনো একটা তুমি এ নিতে পারো, কোনো সমস্যা নাই। তো তুমি যদি বলো আমি এই 16কে এ ধরে করবো, ওকে। তুমি যদি বলো না আমি 20কে এ ধরে করবো, তাও হবে। তুমি যদি বলো আমি 4কে এ ধরে করবো, তবু অ্যান্সার মিলবে। তবে আমরা চেষ্টা করি এখানে নেওয়ার। যদি মাঝখানে দুইটা জিনিস থাকে তাহলে যে কোনো একটা, আর এরকম যদি হয়তো বেজোর, তাহলে মাঝখানে একটা থাকলে ওইটাই তুমি এ ধরতা। ওকে, আচ্ছা, এ ধরা শেষ। এবার দেখো ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই এইচ। তাহলে এখানে কি করতে হবে? xi থেকে a কে বাদ দিতে হবে। এই বাক্সের জন্য xi কত? 4। তাহলে 4 থেকে বাদ দিতে হবে এ কারে ধরলা? 16। তাহলে 4 মাইনাস 16 ডিভাইডেড বাই এইচ কত? এইচ বোঝার জন্য তোমাকে তাকাইতে হবে এই শ্রেণী ব্যাপ্তির দিকে। এই শ্রেণী ব্যাপ্তি কি 2 থেকে 6 পর্যন্ত, আবার পরেরটা কি 6 থেকে 10 পর্যন্ত। তুমি যদি কোনো জায়গায় দেখো এরকম শ্রেণী ব্যাপ্তি আছে, এখানকার ঊর্ধ্বমান আর এখানকার নিম্নমান মিলে, তাহলে বুঝবা এটা হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এটা কি শ্রেণী ব্যাপ্তি? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর এটা হিসাব করার উপায় হচ্ছে 2 বাদ দিয়ে 6 পর্যন্ত গুনতে হবে। তাহলে 2 বাদ দাও, তাহলে 3 4 5 6। তাহলে কত আসলো? 2 বাদ দিয়ে 3 4 5 6। আর যদি এই মানটা আর এই মানটা না মিলতো, তাহলে 2 সহ 6 পর্যন্ত গুনতে হইতো। তখন এটা কি শ্রেণী ব্যাপ্তি হইতো? বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, আচ্ছা। তাহলে তুমি যদি 2 বাদ দিয়ে হিসাব করো, কত পাইলা? 4। তাহলে 4 আমাদের এইচ, তাহলে 4 দ্বারা ভাগ করো। এই যে এখানে xi মাইনাস a মানে 4 মাইনাস 16, যে মানটা পাইলা -12, ওটার এইচ দ্বারা ভাগ মানে 4 দ্বারা ভাগ করবা। কত আসলো? -3। পরেরটা দেখো কত আসে, সেম ভাবে করো। 8 মাইনাস এ দর্শকারে 16, এই সূত্র অনুযায়ী করবা। ঠিক আছে, 8 xi মানে এই বাক্সের জন্য xi হলো 8 মাইনাস a মানে 16 ডিভাইডেড বাই এইচ কত একটু আগে বের করছিলে, সেটা কত ছিল? 4। তাহলে 4 দ্বারা ভাগ করো, কত আসে? -2। পরেরটা সেম ভাবে করো। তখন xi কত? 12 থেকে এর বাদ মানে 16 ডিভাইডেড বাই এইচ মানে 4, দেখবা কত আসে? -1। আর এই যে এ ধরছো, এখানে দেখবা কি আসবে? 0। তাহলে শর্টকাটটা আমি একটু বইলা দিই। আর এখানে করে দেখো, এখানে আসবে +1। বিশ্বাস না হলে করে দেখো। এই বাক্সের জন্য xi কত? 20। তাহলে দেখো 20 মাইনাস এ কত? 16 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 4, এইচ তো 4। তাহলে দেখো এখানে কি আসে? 1। তাহলে একটা শর্টকাট মনে রাখো, তাহলে আর কিছু করতে হবে না, শুধু এই সূত্র লিখে মানটা লিখতে পারবা। তুমি যারা এ ধরবা ওই বরাবর 0 লিখবা। কি লিখবা? 0। তার উপরে -1 -2 -3, যতগুলা খালি বাক্স পাবা সবগুলা এরকম করে -1 -2 -3, আরো থাকলে -4 -5 লিখে যাইতে। আর নিচের দিকে কি হবে? শূন্যের নিচে থেকে 1 2 3 4, এখানে শুধু পজিটিভ মান নিবা। ক্লিয়ার? এটা শর্টকাট। তুমি কইরা দেখো, এই নিচেরটা একটু কইরা দেখাই। এখানে xi মাইনাস a বাই এইচ কত? xi হলো 32 মাইনাস এ কত ছিল আমাদের? 16 ডিভাইডেড বাই কত? 4। দেখো কত আসে? 4ই আসে। তাই আসে না?
ওকে, তুমি শর্টকাট মনে রেখে করবা। ওকে, এখন তুমি কি বের করবা? এফ আই ইউআই। এখন তো আশা করি বুঝতে পারছো। তার মানে এই বাক্সের জন্য এফ আই এর মান কত? এই যে 1, এটার সাথে গুণ করতে হবে কি? ইউআই। ইউআই এর মান কত এখানে? -3। তাহলে 1 আর -3 গুণ করলে কি হয়? -3। কেননা প্লাস মাইনাসে মাইনাস। এফ আই ইউআই মানে এফ আই এর মান 1, ইউআই এর মান -3 গুণ করছি। ওকে, তাহলে এটার জন্য কি করবা? এই যে এফ আই, এই যে ইউআই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণে 18। তারপরে 21 আর -1, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 21 অক্ষে 21। তারপরে 0-র সাথে কোনো কিছু গুণ হইলে কি হবে? 0ই হবে। তারপর 1 এর সাথে 52 গুণ হইলে কি হবে? 52। দুইটাই কি? প্লাসে প্লাসে প্লাসই হবে। তারপরে এই দুইটা গুণ করো, 36 গুণ 2, এই দুইটা গুণ করলে কি আসে? 72। তারপরে 19 ইন্টু 3 কত আসে? 57। তারপরে এটা 3 4 12। এখন দেখো নিচের মানগুলো বের করো। এখানে n কত? n মানে গণসংখ্যার সমষ্টি। দেখো তো n কত? আচ্ছা, এখানে বলা নাই, তাহলে যোগ করে বের করতে হবে। তাহলে যোগ করো, 1 + 9 প্লাস সবগুলো গণসংখ্যার যোগফলই হলো n। তাহলে 1 + 9 + 21 + 47 + 52 + 36 + 19 + 3 কত আসে? 188। তোমরা নিজেরা একটু করে দেখো। আচ্ছা, সব ঠিকই তো লিখছি। 47 52 36 19 3, ঠিক আছে। তারপরে এখানে আমাদের সূত্রে দেখো, সূত্রে কি দরকার ছিল? সামেশন এফ আই ইউআই এর মান দরকার না? তাহলে এই দেখো আই এর জায়গায় 1 বসাইলে f1 u1 মানে কি এই মানটা, f2 u2 মানে এই মানটা, আর সামেশন এফ আই ইউআই মানে কি? যতগুলো এভাবে f1 u1 পাবা, f2 u2 এভাবে করতে করতে যতগুলো মান পাবা সবগুলো কি করে দাও? সামেশন করে দাও। সামেশন মানে যোগ। তাহলে যোগ করো। আর যোগটা কেমনে করবা? সহজে, এই যে -3 আছে না, ক্যালকুলেটর লিখবা -3। তারপরে কি আছে? -18 লেখো -18। তারপরে -21 লেখো -21। শূন্য লেখার প্রয়োজন নাই। পরেরগুলা কি? 52 মানে কি? +52 চিহ্ন প্লাস দিয়ে তারপরে লেখা 52। তারপরে কি? তারপরে +72, তারপর +57 +12 চিহ্ন সহ এগুলো লেখা যাবে শুধু। তারপরে ইকুয়ালে ক্লিক করো, দেখা যে মানটা আসবে ওইটাই আমাদের এফ আই ইউআই। কত আসলো? 151। এখন দেখো সবগুলো মান তোমার জানা আছে। কেন? ওই যে সূত্রের দিকে তাকাও। সূত্রটা কি ছিল? এ আনুমানিক গড়, আমরা ওটা ধরে নিছি কত? 16। আর কোথায় ধরি? মধ্যমানের মাঝ বরাবর মানটাকে। তারপরে সামেশন এফ আই ইউআই বের করছি। এন আমি জানি, এইচ কত? ওই যে হিসাব করে বের করছিলাম। 2 বাদ দিয়ে 6 পর্যন্ত কাউন্ট করতে হবে। তাহলে 2 বাদ দিয়ে কত ছিল? 4 আসছিল। এই যে আরেকবার গুণে দেখো, 3 4 5 6 4ই আসে। তার সবগুলো মান তুমি জানো, তাহলে লিখবা। সরাসরি সূত্র লিখতে পারো, কিংবা এখানে লিখে মানগুলো আগে লিখে নিয়ে পরে সূত্র লিখতে পারো। আমরা লিখি, অতএব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, বা শুধু গড় লিখলে হবে, এগুলো লেখার প্রয়োজন নাই। x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফ আই ইউআই বাই n ইন্টু এইচ। ওকে, এ কত? এ আমরা ধরে নিছি, এ মানে আনুমানিক গড়, এটা ধরে নিছি কত? 16। তুমি চাইলে এটার এ ধরে কইরো, কোনো সমস্যা নাই, দেখবা সেম অ্যান্সার আসবে। তারপরে সামেশন এফ আই ইউআই কত আসে? এই যে মানটা 151। এন কত? 188 ইন্টু এইচ কত পাইছিলাম? 4। এখন দেখো এই জিনিসটা ক্যালকুলেটরে একবারে করবা। সেটা কিভাবে? প্রথমে লিখবা 16 প্লাস ব্র্যাকেট 151 ভাগ দিয়ে 88 ইন্টু 4। তোমরা এগুলো পারোই, তার উপরে একটু আমি বইলা দিলাম। তাহলে লেখো 16
প্লাস ব্র্যাকেট কিন্তু দিতে হবে 151 ভাগ 188 ইন্টু 4, ঠিক আছে? কত আসে? 19.21। আর 3 নাম্বার ঘরে দেখো 2 আসে, এটা 5-এর ছোট, তাহলে আসন্ন মান নিয়ম অনুযায়ী এই পর্যন্ত নিলেই হবে, আর সংখ্যা বাড়াইতে হবে না। 3 নাম্বার ঘরে যদি 5 আসতো তাহলে আগেরটার 1 বাড়াই দিতাম, যদি আসে না এটা আমাদের অ্যান্সার। এটা বইয়ের উদাহরণ, তোমরা চাইলে অ্যান্সার মিলাইতে পারো। আমি একবার একটু মিলাই। তাহলে এটা কয় নাম্বার যেন ছিল বইয়ের? 8 নাম্বার মনে হয়। বইয়ের কয় নাম্বার উদাহরণ? 8 নাম্বার। একদম 100% হয়েছে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। আমি একটু রিক্যাপ করে দিই। প্রথম কথা, তোমাকে প্রশ্ন যদি লেখা থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা অনুমিত পদ্ধতিতে গড় বা সহজ পদ্ধতিতে গড়, তাহলে সবগুলো একই কথা বলতেছে, তোমাকে এই সূত্র দিয়ে গড় নির্ণয় করতে বলতেছে। আর এর জন্য কি কি দরকার? তোমার দরকার এর মান fi, প্রশ্ন দেওয়া আছে মানে গণসংখ্যা, ইউআই বের করতে হবে। আর ইউআই বের করতে তোমার কার মান দরকার? xi এর মান, তাই xi ও বের করতে হবে। তারপরে এইচটা হিসাব করতে হবে, দেখতে হবে এই শ্রেণী ব্যাপ্তিগুলা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। যদি কিনারে কিনারে মিলে তাহলে কি এটা হলো অবিচ্ছিন্ন, আর যদি না মিলতো তাহলে বলতাম বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন হিসাব করার উপায় কি? প্রথম সংখ্যাটা হিসাবে নাই না, যে কোনো একটা শ্রেণী থেকে শুরু করবা। যদি এখান থেকে শুরু করতা 6 কে বাদ দিয়ে কাউন্ট করতে হইতো, তাহলে 7, 8, 9, 10। কিংবা যদি এখান থেকে শুরু করো তাহলে 2 বাদ, তাহলে 3, 4, 5, 6, 4 আসে। এটা আমাদের এইচ। এই মানগুলো দরকার, এবং একটা সারণী বানাইতে হবে। এই সারণীতে আমাদের কয়টা কলাম লাগবে? 5টা কলাম। আর সারি লাগবে এখানে যতগুলা কলাম আছে তার থেকে একটা বেশি, মানে প্রশ্নে যে কয়টা কলাম আছে তার থেকে কি দেবা? একটা বেশি। আমাদের এখানে কলাম ছিল 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ছিল। আমরা কি 10টা নিয়ে কাজ করছি? গুণা দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বোঝা গেছে? আর আমি আগে থেকে হিসাব করে নিছি, তুমি একটুকে হিসাব করে নিয়ে সারণীটা বানাবা। তারপরে লিখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা দেখে দেখে তুলবা, আর গণসংখ্যার সমষ্টি মানে n বের করে নিবা। তারপরে মধ্যমান, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বের করবা। তারপর ইউআই বের করবা। আর শর্টকাট বলে দিছি, তুমি এই মাঝ বরাবর একটা মানকে এ ধরবা। যদি মাঝ বরাবর 2টা আসে তাহলে যে কোনো একটাকে ধরবা। তোমরা বাসায় এটার এ ধরে অঙ্কটা কইরো, একবার সেম আসবো। যদি এটার এ ধরতা তাহলে এখানে আসবে 0, শর্টকাট অনুযায়ী যদি করো। তারপরে -1, -2, -3, -4, আর নিচে 1, 2, 3, 4, 3 পর্যন্ত আসতো। আর এটা ধরছি বিধায় এখানে 0, তার উপরে গুলো -1, -2, -3, তার নিচের গুলো 1, 2, 3, 4 প্লাসে আসবে। তুমি যদি এই সূত্র অনুযায়ী মান বসায়ও করো তাও সেমই আসবে। তোমরা শর্টকাটে করবা, ঠিক আছে? তারপরে কি এই ইউআই এর মান এফআই এর মান, এই দুইটা মান গুণ করবা। গুণ করে এফআই ইউআই বের করে সামেশন বের করবা। তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র দিয়ে মানগুলো বসাইয়া ক্যালকুলেটরে লিখে ফেলাবো, অ্যান্সার এসে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাথটা আসেই প্রায় বলা যায় গ্যারান্টি। আর তোমাদের 2027 সালে যাদের পরীক্ষা হবে বা 26 সালে হবে, তাদের তো পরিসংখ্যান থেকে 2টা অ্যান্সার করতে পারবা। তাদের বিভাগগুলো এইভাবে সাজানো, সম্ভবত কয়টা বিভাগ? 5টা অ্যান্সার করতে হবে, 4টা বিভাগ হয়তো। ওই 4টা বিভাগ থেকে যে সব বিভাগ থেকে একটা করে দিতে হবে, আর একটা বিভাগ থেকে 2টাও দিতে পারবা। তার মানে তুমি চাইলে এই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল 2টা অ্যান্সার করতে পারবা, নতুন কারিকুলামে, মানে নতুন যে মান বন্টন করছে পরীক্ষার ওইটা অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ভালো করে করবা। এখন আরেকটা উদাহরণ আছে, এটা তোমাদেরই কাজ, আমি মনে করি এটা তোমরা নিজেরা করবা। দেখো, বলছে নিচের একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরের সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করো। ওই যে বলছিলাম সহজ পদ্ধতির গড়, সংক্ষিপ্ত পদ্ধতির গড় বা অনুমিত পদ্ধতিতে গড় একই কথা। ওই যে x = a + সামেশন fi(y/n * h), এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এর আগে যেটা করলাম ওইটাই। তাহলে পারবা না? তাহলে বলেছে কলাম কয়টা লাগবে? কলাম লাগবে শ্রেণীব্যাপ্তির জন্য একটা, গণসংখ্যা, মধ্যমান, ইউআই, এফআই ইউআই। তাহলে কয়টা লাগলো? 5টা, তাই তো?
আর সারি কয়টা, এখানে যে কয়টা কলাম আছে 1 2 3 4 5 6 7 8, 8টা। তার মানে সারি নিবা কয়টা, একটা বেশি, 9টা। দেখো এখানে আমি কয়টা নিছি, 1 2 3 4 5 6 7 8 9। আর কলাম নিছি মানে খারাপ পিলে নিছি কয়টা, 1 2 3 4 5। তার মানে সেম ম্যাথই কিন্তু। এবার নিজেরা একটু করো, আমি করে এই দিই, তবে তোমরা নিজেরাই করবা এটা, ঠিক আছে? খালি অ্যান্সার মিলাবা পরে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের এই ম্যাথটা কিন্তু এই আগের ম্যাথই। এটা কোনটা ম্যাথ আমি একটু দেখাই তোমার। এই যে ম্যাথটা এটাই দিছি, এখানে ছিল গাণিতিক গড়, আমি এবার দিছি কি এটা একটু চেঞ্জ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, ঠিক আছে? অ্যান্সারও সেমই আসার কথা, তোমরা কইরা দেখো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখি, কি লিখবা নিজেরা কিন্তু আগে করবা। আচ্ছা, সংক্ষিপ্ত বা বইয়ে তো প্রশ্নে কি বলে দিছি, সহজ পদ্ধতি, তাহলে লিখবা সহজ পদ্ধতি, লিখবা সহজ পদ্ধতিতে গড় নির্ণয় বানায় বুঝলা যায়। গড় নির্ণয়ের লিখতে হবে প্রয়োজনীয় সারণী, ওকে? কিংবা গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, এটা লিখলেও সমস্যা নেই। আচ্ছা, প্রথমে জানি কি লিখি আমরা, প্রথমে লিখি শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণসংখ্যা মধ্যমান যে কোনো একটা লিখলে হয়। এবার আমরা লিখি গণসংখ্যা। গণসংখ্যা মানে কি, এফ নিচে ছোট হাতের আই, তারপরে কি মধ্যমান বা মধ্যবিন্দু, একই কথা, মধ্যমান মানে কি এক্স আই। তারপরে কি বের করতে হবে, ইউআই। ইউআই বের করার সূত্র কি ছিল, এক্স আই মাইনাস এ বাই এইচ। তারপরে এখানে বের করতে হবে এফ আই ইউআই, ওকে? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেখা দেখা তুলো। শ্রেণীব্যাপ্তি কত, 25 থেকে 34, 35 থেকে 44, 45, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, ওকে? গণসংখ্যাগুলো তুলো, 5 10 15 20 30 16 4। আর মধ্যমানগুলো বের করা, মধ্যমান বের করা কেমনে, এখন আর ওগুলো দরকার নাই, আর শুধু মানগুলো বের করবা। প্রথমে এনটা বের করে নাও, এন কত দেখো তো, এন মানে কি গণসংখ্যা সবগুলো যোগ করতে হবে, তা যোগ করো 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 30 প্লাস 16 প্লাস 4, 100, মানে আগের ম্যাথেও 100 এসেছিল, ওটা সেমই। তারপরে মধ্যমান, মধ্যমান কত এটা বের করবা কেমনে, এই যে শ্রেণী ব্যাপ্তি দুইটা যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে 25 প্লাস 34 ডিভাইডেড বাই 2 কত আসে, 29.5। তারপরে 35 প্লাস 44 ডিভাইডেড বাই 2 39.5। তুমি সুন্দর করে লিখি 39.5। দেখো প্রত্যেকবার প্রথমটা থেকে দ্বিতীয়টায় কত বাড়ছে, 10 না, তাহলে প্রত্যেকবারই 10 করে বাড়বে। পরেরটা কি হবে 49.5, তারপর এটা 59.5, 69.5, 79.5, তারপরে কি 89.5। তোমরা চাইলে প্রত্যেকটাই যোগ করে 2 দ্বারা ভাগ করে বের করতে পারো। তারপরে তোমার কি কাজ, সূত্রে আমাদের আনুমানিক গড় মানে এ দরকার,
এ মানে কি আনুমানিক গড়, এটা অনুমান করে ধরতে হবে। কোথায় ধরবা, এই যে xi এখানে ধরবা। এখন কোনটারে ধরবা, দেখো কয়টা আছে, xi কতগুলো আছে, 1 2 3 4 5 6 7, তাহলে মাঝ বরাবর কেরা আছে, দেখো আছে এই যে মাঝ বরাবর এইটা আছে, তাহলে এটা আমাদের কি এ, তাহলে এখানে লিখবা ব্র্যাকেট দে এ। ওকে, আচ্ছা, আর এ ধরলে তাহলে এই সূত্র অনুযায়ী কাজ করো। দেখো শর্টকাট কিন্তু তোমরা জানোই, শর্টকাটটা কি, এখানে 0, তারপরে কি -1 -2 -3, পরে কি 1 2 3। তুমি চাইলে একটু সূত্র অনুযায়ী কাজটা কইরা দেখো, দেখো এখানে -3 আসে নাকি। তাই প্রথম কি xi, এখানে xi কত, এটাই, তাহলে 29.5 মাইনাস এ কত ধরে নিলাম 59.5, তারা ডিভাইডেড করতে হবে কত দ্বারা, এইচ, আমাদের অঙ্কে এইচ কত, এটা একটু বোঝার বিষয়। দেখো 25 এর পরে 34, 34 এর পরে 35, দেখো এখানে কিনারে কিনারে মানে এখানে ঊর্ধ্বমান আর এখানে নিম্নমান মিল আছে, মিল নাই, তাহলে এটা কি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তাই না। বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে এইচ হিসাব করার উপায় হচ্ছে 25 সহ 34 পর্যন্ত কাউন্ট করো, কিংবা 35 সহ 44 পর্যন্ত কাউন্ট করো, যে কোনো একটা শ্রেণীতে কাউন্ট করবা। তবে এবার এটা সহ গুনতে হবে, আগেরটা যেরকম ঊর্ধ্বমান নিম্নমান মিল ছিল তাই আগের সংখ্যাটা বাদ দিয়ে হিসাব করতাম, এবার কিন্তু করা যাবে না। তাহলে 25 সহ যদি কাউন্ট করে দাও 25 26 27 28 29 30 31 32 33 34, কত আসলো 10, তার মানে এইচ আমাদের 10। তাহলে এরা যদি 10 দ্বারা ভাগ করি, আমরা এখানে যে মানটা পাইলাম xi মাইনাস a 29.5 মাইনাস, আচ্ছা এইচটা লিখেন, এইচ হলো 10, তাহলে 29.5 মাইনাস 59.5, এটা মাইনাস করলে কত আসে -30 ডিভাইডেড বাই কত, তাহলে কত আসে -3 আসে, এটা আসে না। পরেরটা করে দেখো, দেখো এই যে 39.5 মাইনাস 59.5 ডিভাইডেড বাই এইচ মানে 10 -2, এভাবে করলে সেম জিনিসটাই আসবে। এবার এফ আই ইউআই বের করো, এই যে আমাদের ইউআই আর এই যে আমাদের এফ আই, তাহলে এই মানটা মানে এফ আই আর এই মানটা গুণ করে এখানে বসাইতে হবে, তাহলে 3 5 15, এটা প্লাস এটা মাইনাস, মাইনাসে আসবে, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 10 আর 2 10 দুগুণে 20, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 15 আর 1 গুণ হইলে কি হবে 15, তারপরে 20 আর 0 গুণ হইলে 0, 30 অক্ষে 30, 16 দুগুণে 32, 3 4 12। এবার কি বের করবা, এই যে 3 4 12, তারপরে বের করবা সামেশন এফ আই ইউআই। তাহলে এবার চিহ্ন সহ শুধু লিখবা, লেখো -15 তারপর আছে -20, চিহ্ন কোনো চেঞ্জ করবে না, যা আছে তাই লিখবা, মাইনাস আবার 15 আছে 15, তারপরে কি শূন্য লেখার দরকার নাই, তারপরে প্লাস 30 প্লাস 32 প্লাস 12, ওকে, তাহলে কত আসে 24, ওকে। এবার লেখা অতএব গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, একই কথা, সূত্রটা কি, x বার ইকুয়াল টু a প্লাস সামেশন এফ আই ইউআই বাই n ইন্টু এইচ। দেখো এ কত, আমরা ধরে নিছি কত, এই যে মানটা 59.5 প্লাস সামেশন এফ আই ইউআই কত 24, এই যে লিখলাম 24, n কত 100 ইন্টু এইচ কত একটু আগে বের করছিলা, ওই যে শ্রেণীব্যাপ্তি, এটা হলো 10। এবার ক্যালকুলেটর লিখবা কি 59.5 প্লাস ব্র্যাকেট 24 ডিভাইডেড বাই 100, তারপরে গুণ 10, ক্যালকুলেটর এই মানটা লিখলেই অ্যান্সার আসবে। তাহলে 59.5 প্লাস 24 ডিভাইডেড বাই 24 ডিভাইডেড বাই 100 ইন্টু 10,
দেখো কত আসে 61.9। দেখো এখানে একটা সুন্দর জিনিস, তুমি যে প্রথমে যে অঙ্কটা করছিলা ওই উদাহরণ 7, দেখো এটার অ্যান্সার কত 61.9। আমরা যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করলাম তবু অ্যান্সার কত এলো 61.9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আর দেখো ম্যাথগুলা তোমরা যদি একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করো নিজেরাই পারবা। পরবর্তী লেকচারে আমরা দেখো কি শিখবো, তোমরা এইভাবে ক্লাসগুলো করবা। পরবর্তী লেকচারে আমরা শিখবো হলো লেকচার 3তে আমরা শিখবো মধ্যক। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করো এবং কমেন্টে জানাইও তোমরা বুঝছো নাকি। আর আমাদের তোমরা ফেসবুক এবং টিকটকে ফলো করতে পারো, সার্চ করবা @বেসিক SCIENCE, স্পেস দেওয়া যাবে না, একটু ফাঁকা পড়ছে, বেসিক সায়েন্স 03, এটা লিখে সার্চ করলেই সব জায়গায় পাওয়া যাবে। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।